তো এটা হচ্ছে প্যাসেজ 2, দ্য ফিউচার নেভার ডাইজ। এখানে কি কি কোয়েশ্চেন আছে সেটা হচ্ছে, যদি আমরা দেখি, প্রথমটা হচ্ছে গিয়ে প্যারাগ্রাফ ম্যাচিং, তারপরে হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, আর লাস্টটা হচ্ছে গিয়ে এই পুরা প্যাসেজটার একটা টাইটেল। টাইটেল না ঠিক, এটা হচ্ছে রাইটার্স এর পারপাস। তো আমরা আগেও বলছি, আবার বলতেছি, কোন কোয়েশ্চনটা আপনি আগে আনসার করবেন সেটা সিলেক্ট করা জরুরি। যেমন এই যে রাইটার্স পারপাস, এটা আসলে পুরো প্যাসেজটা না পড়লে এটা আসলে বোঝাটা কষ্ট। দ্যাট ইজ ওয়াই এই কোয়েশ্চনটা সবার শেষে দেওয়া উচিত। এটা অলরেডি সবার শেষে আছেও। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আগে দিলে ভালো, বিকজ ইট ইজ ইজিয়ার, আনসারগুলো সিকুয়েন্সিয়ালি থাকে। আর এরপর দেওয়া উচিত আসলে প্যারাগ্রাফ ম্যাচিং বা এরকম কিছু। তো আমি এই কাজটাই করি। প্রথমে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দেওয়ার চেষ্টা করি। এখানে বলছে no more than 2 words। প্রথম কাজ হচ্ছে the earth could become uninhabitable like other planets। আচ্ছা, আগেই বলে রাখি, এটা যখন আমি সলভ করতেছিলাম তখন আমি সম্ভবত একটা মিস্টেক করি। মিস্টেকটা হয় হচ্ছে কি 22 নম্বরে, সেটা আমি দেখায় দিব মিস্টেকটা কি ছিল। তো প্রথম লাইনটা হচ্ছে the earth could become uninhabitable like other planets through a major change in the dash volcanic eruptions of dash can lead to shortages of dash in a wide area। এখানে আসলে জিনিসটা যেহেতু অনলাইন টেস্ট, আননেসেসারিলি ইটস মোর ডিফিকাল্ট। ড্যাশের পরিমাণ, তো প্রথম কাজ হচ্ছে আমাদের এরকম একটা লাইন খুঁজে বের করতে হবে যেটা হচ্ছে দ্য আর্থ কুড বিকাম আনইনহ্যাবিটেবল লাইক আদার প্ল্যানেটস। তো কখন আর্থ আনইনহ্যাবিটেবল হবে? যখন হচ্ছে কোনো একটা প্রাকৃতিক দুর্যোগ বা এরকম কোনো একটা কিছু হবে। সো এই যে সিতে, এখান থেকে কথা বলা শুরু হইতেছে যে আওয়ার ফিউচার ইজ নট এন্টায়ারলি ইন আওয়ার ওন হ্যান্ডস বিকজ আর্থ হ্যাজ ইটস ওন রুলস, is a part of a solar system and is neither stable or innately safe। অন্যান্য প্ল্যানেট গুলা beyond habitation because the temperature is far too high or too low to be endured। তো এই জিনিসটা দেখে আমার প্রথম ইনস্টিংক্ট ছিল যে এখানে হবে হচ্ছে গিয়ে টেম্পারেচার। ঠিক আছে, দ্য আর্থ কুড বিকাম আনইনহ্যাবিটেবল লাইক আদার প্ল্যানেটস থ্রু এ মেজর চেঞ্জ ইন দ্য টেম্পারেচার। এন্ড এটা দিয়ে আমি আসলে বসায় দিই। আরেকটা জিনিস হইতে পারতো, সেটা হচ্ছে আহ, যে আনস্পেকটাকুলার চেঞ্জেস ইন দি অ্যাটমসফিয়ার কুড ডু। এই যে চেঞ্জেস ইন দি অ্যাটমসফিয়ার কুড ডু দ্য ট্রিক। তো দ্য আর্থ কুড বিকাম আনইনহ্যাবিটেবল লাইক আদার প্ল্যানেটস থ্রু এ মেজর চেঞ্জ ইন দি টেম্পারেচার হইতে পারে, অ্যাটমসফিয়ার হইতে পারে। এন্ড দেন আমি এখানে টেম্পারেচারটা কেন সিলেক্ট করছি, এখানে রিজনটা খুব ট্রিকি। মানে এই কোয়েশ্চেন গুলো ইউজুয়ালি এরকম ট্রিকি থাকে, চিন্তা ভাবনা করে বের করতে হয়। টেম্পারেচার ইজ ফার টু হাই অর টু লো, টেম্পারেচার যখন মেজরলি চেঞ্জ হয় তখন গিয়ে হচ্ছে আনইনহ্যাবিটেবল হবে। অন্যদিক দিয়ে আমরা এই অন্য লাইনটা হচ্ছে ইভেন রিলেটিভলি আনস্পেকটাকুলার চেঞ্জেস ইন দি অ্যাটমসফিয়ার কুড ডু দ্য ট্রিক। আনস্পেকটাকুলার চেঞ্জ মানে হচ্ছে এটা ছোটখাটো চেঞ্জ, কথা বাংলায় বললে, সহজ কথায় বাংলায় আমরা যদি বলি, ছোটখাটো চেঞ্জও, অ্যাটমসফিয়ারের ছোটখাটো চেঞ্জও এই পৃথিবীকে ধ্বংস করে দিতে পারে, বা ধ্বংস মানে আনইনহ্যাবিটেবল, বসবাসের অযোগ্য করে দিতে পারে। ঠিক আছে, যেহেতু লাইনটাকে তারা এইভাবে ফ্রেজ করছে যে আনস্পেকটাকুলার চেঞ্জেস, আর ওটা হচ্ছে কি মেজর চেঞ্জেস। টেম্পারেচার যদি 40 ডিগ্রি থেকে 45 ডিগ্রি হয়ে যায়, খুব বেশি একটু, হ্যাঁ আমাদের গরম বেশি লাগবে, কষ্ট হবে, কিন্তু আনইনহ্যাবিটেবল হবে না। 40 ডিগ্রি থেকে যদি চিন্তা করেন, আপনার 80 ডিগ্রি হয়ে গেছে, কিংবা ধরেন আপনার -80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চলে গেছে, খুব মেজর একটা চেঞ্জ।
তখন পৃথিবী আনইনহ্যাবিটেবল হয়ে যাবে। সো এই জিনিসটা দ্যাট ইজ ওয়াই একটু মাথা খাটায়, এখানে দুইটা লাইন আছে, দুইটা পসিবল আনসার ছিল। আমি মাথা খাটায় আমার মনে হয়েছে টেম্পারেচারটা বেটার হবে, এন্ড টেম্পারেচার ইজ দি কারেক্ট আনসার। নেক্সট যে জিনিসটা, এটা মনে হয় খুঁজছি বাট তখন পাইনি। ভলকানিক eruptions of dash can lead to shortages of dash in wide area। 23 নম্বরের আনসারটা পাইছি। 23 নম্বর আনসারটা এখানে যদি আমরা এই লাইনটা পড়ি যে ফর্চুনেটলি ইন অ্যান এরিয়া ওয়ার ভেরি ফিউ পিপল লিভ in 1815 Tambora expelled so much ash into the upper atmosphere that climatic effects seriously harmed food production around the world for the season after season. Entire civilizations have been destroyed by volcanoes। অর্থাৎ যে জিনিসটা হয়, কোন জিনিসটা হার্ম হইতে পারে বা শর্টেজ হইতে পারে, সেটা হচ্ছে ফুড প্রোডাকশন। এবং 23 নম্বরের আনসারটা হয় ফুড প্রোডাকশন। এখন এই জিনিস, এই টেকনিকটা আমি জানি এবং এই টেকনিক খাটানোর চেষ্টাও করছি, বাট পাই নাই দেখে আমি আসলে নেক্সট জায়গা থেকে আনসারটা আনছি। সবসময় মনে রাখবেন যে আপনার আনসারগুলো সিরিয়ালি হবে। 23 নম্বরের আনসার যদি হয় ফুড প্রোডাকশন, আর 21 নম্বরের আনসার যেহেতু টেম্পারেচার, এই 23 আর 21-এর মাঝখানে থাকবে 22। অর্থাৎ আমার 22-এর আনসারটা 23 আর 21-এর মাঝখানে কোথাও। এন্ড অ্যাকচুয়ালি the core earth is hot, which is many ways is good for living creatures। এই যে the molten rock bursts through volcanoes on the surface। অর্থাৎ এই যে volcanic eruptions of molten rock, এটা একটা possible answer। Molten rock bursts through volcanoes on the surface। Among the biggest volcanic eruptions in the recent memory was Mount St. Helens in the USA, which threw out a cubic kilometer of ash। এই যে volcanic eruptions of ash, এটা আরেকটা possible answer। Fortunately, in an area where very few people live in 18 so এই দুটি ইনপুট হচ্ছে গিয়ে আনসার্স। আমি এটার আনসার দেখছি, পরে এই দুটো হচ্ছে কারেক্ট আনসার। কিন্তু এখানে আমি আসলে এই জিনিসটা খুঁজে পাই না, কারণ এই জিনিসটা আসলে ডিফিকাল্ট ছিল, মানে অ্যাকচুয়ালি আমার কাছে আহ, মাথায় আসে নাই, বা সত্যি কথা এটা আসলে একটু অ্যাম্বিগুয়াস ছিল। আমি আসলে করছিলাম কি, এই যে এখান থেকে, যে নেক্সট লাইন থেকে, যে yet nothing we have experienced so shows that volcanoes really do এই যে caldera of an exceedingly ancient volcano of extraordinary magnitude। এই যে volcanic eruptions of extraordinary magnitude can lead to shortages of food production in a wide area। আমার কাছে মনে হয়েছে যে এই জিনিসটা একদম খাপে খাপে মিলে যাচ্ছে। যদিও এটা একদম লজিকের বিপরীতে, যে আমি 21 পাইছি এক জায়গাতে, 23 পাইছি এক জায়গাতে, 22 অবশ্যই 21 আর 23-এর মাঝামাঝি হবে। আমি ওই সময় ওটা চিন্তা করতেছিলাম বাট ওটা পাই নাই, তো ভাবছি যে মনে হয়েছে যে হয়তো অনলাইন টেস্ট এটা অন্যরকম হইতে পারে, বাট দিস ইজ নট দি কারেক্ট আনসার। তারা ওই রুলটা অবশ্যই ফলো করছে। সো অ্যাকচুয়াল আনসার হচ্ছে কি মাউন্টেন রক। মাউন্টেন রক ইজ এ কারেক্ট আনসার। আবার শুধু অ্যাশ বসাইলো, সেটা কারেক্ট আনসার। দেন আচ্ছা, আরেকটা জিনিস, ফুড প্রোডাকশন বলতেছেন, এখানে কিন্তু দেখেন আমি ফুড বসাইছি। একটা যদি কনফিউশন থাকে, ফুড কেন বসাইলাম, নট ফুড প্রোডাকশন। শর্টেজেস অফ ফুড প্রোডাকশন, এটা আসলে কলোকেশনস এর ব্যাপার। ফুড প্রোডাকশন শর্টেজ হয় না, ফুডের শর্টেজ হয়। যে যদিও আমাদের কাছে অপশন আছে, আমরা দুইটা ওয়ার্ডকে বসাইতে পারবো। চেষ্টা করতে হবে সবসময়, যদি একটা ওয়ার্ডে বসানো যায় একটা ওয়ার্ডে বসাবো। এটা অ্যাকচুয়ালি এটার রুল না, রুলটা হচ্ছে কি কোন জিনিসটা বেশি মেক সেন্স করে। shortages of food production, that does not really make sense। এই সেন্টেন্সের জন্য shortages of food in a wide area, this makes more sense। অনেকেই আছে এরকম যে দেখা যায় যে সে দুইটা ওয়ার্ড বসায় দিয়ে আসবে ফুড প্রোডাকশন, এসে দেখবে যে তারটা এটা ভুল হয়েছে। কেন ভুল হয়েছে সেটা নিয়ে সে মাথা ঘামাইতে থাকবে। বাট ফুড প্রোডাকশন উইল নট বি এ কারেক্ট আনসার, বিকজ যদিও আপনার কাছে অপশন আছে দুইটা ওয়ার্ড, যদিও আপনি ওইখানের মধ্যে ফুড প্রোডাকশন লেখা আছে প্যাসেজের মধ্যে,
কিন্তু এখানে কারেক্ট আনসারটা ফুড। কেন? বিকজ ক্যান লিড টু শর্টেজেস অফ ফুড। এই যে সেন্টেন্সটা আছে, গ্রামাটিক্যালি কারেক্ট সেন্টেন্স, মিনিংফুলি কারেক্ট সেন্টেন্স আমাদেরকে ক্রিয়েট করতে হবে। 24 নম্বর। 24 নম্বর হচ্ছে অ্যাস্টেরয়েড। অ্যাস্টেরয়েড কি হচ্ছে? An asteroid hitting the earth could create dash that would result in a new dash. কিছু একটা ক্রিয়েট করবে, তাই না? সো এই জিনিসটা send a tidal wave around the world as high as, এই যে an asteroid hitting the earth, এই যেখানে বলতেছে an asteroid the size of a small island hitting the earth, লাইনটা পেয়ে গেছি। Would strike the ocean bed like a rock in a puddle, send a tidal wave around the world as high as a small mountain and as fast as a jumbo jet. অর্থাৎ তৈরি করতেছে এটা কি? ক্রিয়েট করার ব্যাপার আছে। এখানে লেখছে সেন্ড, কিন্তু অ্যাকচুয়ালি সেটা তৈরি করতেছে টাইডাল ওয়েভ। সো 24-এর আনসারটা হচ্ছে টাইডাল ওয়েভ। রেজাল্ট কি হবে? and propel us into an ice age that could last for centuries. অর্থাৎ এটা রেজাল্টে আমাদের কি হবে? সবাই আইস এজের মধ্যে চলে যাবে। 26 নম্বর যে জিনিসটা, plans are being made to use, একদম খুব সুন্দর করে লেখা আছে, there are plans to head off such disasters including rockets to push approaching asteroids into new trajectories. এই যে এখানে plans are being made to use rockets to deflect. ওকে, এরপর যে জিনিসটা, এটা হচ্ছে ওটা আমরা পরে আসবো, যে মেইন পারপোজ বা কোনো যদি হয় এরকম যে হোয়াট কুড বি এ টাইটেল, এইসব জিনিস আমরা সবার শেষে করবো। এখন আমরা আসছি ইয়েস, নো, নট গিভেন। ইয়েস নো নট গিভেন এর ট্রিকটা হচ্ছে, ইয়েস নো নট গিভেন ইউজুয়ালি আসলে সিরিয়ালি আসে মোস্ট অফ দ্য টাইম না, অ্যাকচুয়ালি দেখা যায় ধরে নিতে পারেন ইয়েস নো নট গিভেন, ট্রু ফলস নট গিভেন যেটা আছে সেগুলো সিরিয়ালি আসবে, সিকোয়েন্সিয়ালি। সো একদম শুরুর দিকে প্রথমটা আনসার থাকা উচিত, ইট সিমস প্রেডিক্টেবল দ্যাট সাম স্পিসিস উইল ডিসঅ্যাপিয়ার। এরকম একটা কথা এখানে আছে যে establishing a much better relationship with them, we have other animals need not live in constant fear of us. Many of those fellow species now seem bound to become extinct. আরো কিছু কথাবার্তা আছে, একটু পড়ে দেখতে পারেন। তার মানে এই কথাটাকে বোঝা বলেছে, আমাদের কথা হচ্ছে ইয়েস নট গিভেন, কিন্তু আমরা অথরের যে ক্লেম সেটাই আমরা চিন্তা করব। অথরের ক্লেমটা এখানে হচ্ছে যে many of those fellow species now seem bound to become extinct. তারা মনে হচ্ছে যে তারা আর কোনো আশা নাই, তারা দেখা যাবে তাদের এক্সটিংক্ট হবেই, কিছু করার নেই। তার মানে এখানে সিমিলার একটা লাইন, ইট সিমস প্রেডিক্টেবল দ্যাট সাম স্পিসিস উইল ডিসঅ্যাপিয়ার। তাইলে এটাই ইয়েস। নেক্সট কোয়েশ্চন যেটা আছে সেটা হচ্ছে দ্য নেচার অফ আর্থ অ্যান্ড হিউম্যান বায়োলজি make it impossible for human beings to survive another million years. তো এরকম কথা আমাদেরকে খুঁজতে হবে, যেহেতু আমাদের আনসারটা এখানে পাইছি, এটার নিচের কোথাও আনসার পাওয়া উচিত। কিন্তু লাইক এখনই দেখেন এই থিওরিটা কিন্তু খাটে নাই, তাই না? সিরিয়ালে যে বললাম যে সবসময় মোস্ট অফ দ্য টাইম সিরিয়ালে পাবেন, বাট নট অলওয়েজ। আমি 15 আনসারটা এই যে এখানে পাইছি, নিচে পাইছি যে নাও সিম বাউন্ড টু বি এক্সটিংক্ট, 16 এর আনসার 15 এর উপরে। দ্যাট ইজ ওয়াই আই এম সেইং দ্যাট ট্রু ফলস নট গিভেন এর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অলওয়েজই সিকোয়েন্সিয়ালি আসবে। ট্রু ফলস নট গিভেন আপনি ধরে নিয়ে বসে থাকলে হবে না, যেটা সিকোয়েন্সিয়ালি আসবে। এই যেখানে বলা আছে, I mean that our descendants, all who are born on this earth, could live very comfortably and securely, and could continue to do so for as long as earth can support life, which should be a very long time indeed.
we should at least be thinking in terms of the next million years. তো কি বলতেছে, রাইটার মনে করে যে নেচার অফ আর্থ এন্ড হিউম্যান বায়োলজি যে গ্লোরিয়াস হোক আর যাই হোক, রাইটার মনে করতেছে যে হ্যাঁ, মানুষরা আরো মিলিয়ন ইয়ার্স বাঁচতে পারবে। It could live very comfortably and securely and could continue to do so for as long as Earth can support life, which should be for a very long time indeed. We should at least be thinking in the terms of next million years. আচ্ছা হ্যাঁ, সো এখানে ন কেন লিখছি, কারণ হচ্ছে ওইখানে ঠিক অপোজিট কথাটা বলতেছে যে দ্য নেচার অফ আর্থ অ্যান্ড হিউম্যান বায়োলজি মেক ইট ইম্পসিবল ফর হিউম্যান বিংস টু সার্ভাইভ। অর্থাৎ ওইখানে বলতেছে যে মানুষজন সার্ভাইভ করতে পারবে না, ইম্পসিবল, সার্ভাইভ করতে পারবে না মিলিয়ন ইয়ার্স, ইম্পসিবল। কিন্তু প্যাসেজে কি বলছে, যে মনে করতেছে অ্যাট লিস্ট, এই যে উই শুড অ্যাট লিস্ট বি থিঙ্কিং ইন টার্মস অফ নেক্সট মিলিয়ন ইয়ার্স, অর্থাৎ কম করে হইলেও আরো 1 মিলিয়ন বছর মানুষরা টিকে থাকবে পৃথিবীতে। এটা হচ্ছে অথরের ক্লেম। আর কোয়েশ্চনের ঠিক বিপরীত কথা বলছে যে এটা ইম্পসিবল, দ্যাট ইজ ওয়াই এখানে নো সিলেক্ট করা হয়েছে। এরপর যে কথাটা, যে an eruption by Yellowstone is likely to be more destructive than previous volcanic eruptions. এখন যে জিনিসটা, this is not given, কিছু বলার আগেই আমি আসলে বুঝতে পারছি যে এটা নট গিভেন। ওয়াই? বিকজ আপনাকে যদি বলে যে মোর ডিস্ট্রাকটিভ দ্যান প্রিভিয়াস ভলকানিক ইরাপশনস, এই কথাগুলো কিছু জিনিস আপনাদেরকে নোটিস করতে হবে। মোর ডিস্ট্রাকটিভ, মোস্ট ডিস্ট্রাকটিভ, এগুলো কি হচ্ছে, এগুলো হচ্ছে একটা কম্প্যারিজন। কোনো কিছুর কম্পেয়ার যদি করতে হয়, তাহলে এটার আরেকটা জিনিসের সাথে কম্পেয়ার করতে হইতে হবে। খুবই ডিস্ট্রাকটিভ হবে, এই যে ইয়েলোস্টোন কুড ইরাপ্ট অ্যাগেইন অ্যান্ড when it does the whole world will be transformed। ঠিক আছে? সো দ্যাট ইজ ওয়াই হোল ওয়ার্ল্ড উইল বি ট্রান্সফর্ম। কোনো কম্প্যারিজন এখানে নাই, এই জন্য দিস উইল বি নট গিভেন। বাট কষ্টের ব্যাপারটা হচ্ছে এই লজিকটা আমি জানি না তারা আমার সাথে এগ্রি করে না। আমি এটাই আসলে কারেক্ট আনসার হওয়া উচিত, নট গিভেন। বাট তারা যে আনসারটা দিছে, তাদের আনসারটা ছিল এটা হচ্ছে ট্রু দিছে তারা। এই জিনিসটা তারা দিছে হচ্ছে ট্রু। বাট আমি এখনো মনে করি এটা আসলে নট গিভেন হওয়া উচিত, বিকজ এই যে জিনিসটা যে লাইকলি টু বি মোর ডিস্ট্রাকটিভ দ্যান প্রিভিয়াস ভলকানিক এরাপশনস, কোনো কিছুকে যদি কম্পেয়ার করতে হয় তাহলে প্রিভিয়াস ভলকানিক এরাপশনস কোনো একটা স্কেল থাকতে হবে। এখানে শুধুমাত্র বলা হয়েছে ইয়েলোস্টোন কুড erupt again and the whole world will be transformed, অর্থাৎ খুবই মারাত্মক হবে, পুরো পৃথিবীটা ট্রান্সফর্মড হয়ে যাবে, খুবই ভয়ানক একটা জিনিস হবে। কিন্তু আমরা তো জানি না যে পৃথিবীর আগের অন্যগুলোর সাথে, তাদের লজিকটা হয়তো এরকম যে আগের কোনো ভলকানিক ইরাপশনস পুরো পৃথিবীকে ট্রান্সফর্ম করে দেয় নাই, এটাকে পুরো পৃথিবীকে ট্রান্সফর্ম করে দিবে। কিন্তু কথা হচ্ছে ট্রু ফলস নট গিভেন বা ইয়েস নো নট গিভেনে আমরা কোনো অ্যাজাম্পশনস করতে পারি না। যাই হোক, তাদের ক্ষেত্রে তারা তাদের হিসাব অনুযায়ী এটার আনসার ট্রু, আমি নট গিভেন দিছিলাম। আচ্ছা, সো 3টা মিস্টেকের মধ্যে 2টা মিস্টেক আমি এখানেই করছি। নেক্সট হচ্ছে 18 নম্বর, দেয়ার ইজ আ গ্রেটার চান্স অফ আর্থ বিং হিট বাই স্মল অ্যাস্টেরয়েডস দ্যান লার্জ ওয়ান্স, নট গিভেন বিকজ এরকম কোনো ইনফরমেশন এখানে দেওয়া হয়নি। আচ্ছা, if the world becomes uninhabitable, it is most likely to be as a result of a natural disaster. এটা ঠিক, এটার এগেনস্টে একটা কথা বলা আছে এখানে, এই যে
কারণ আমাদের কথা কিন্তু এখানে অথরের কি বলতেছে, ইফ দ্য ওয়ার্ল্ড ডাজ নট বিকাম ইনহসপিটেবল ইন দ্য নেক্সট ফিউ থাউজেন্ড অর মিলিয়ন ইয়ার্স, না সরি, ইফ দ্য ওয়ার্ল্ড ডাজ বিকাম, যদি এটা ইনহসপিটেবল হয়, ইট উইল প্রবাবলি বি আওয়ার ওন ফল্ট। পুরো প্যাসেজ প্যারাগ্রাফটা যদি পড়ি তাহলে এটা হচ্ছে এভাবে অথর বলতেছে যে shows that no truly devastating asteroid, অর্থাৎ খুব বড় ধরনের কোনো অ্যাস্টেরয়েড আসলে পৃথিবীকে ওই ডাইনোসরের যুগের পর থেকে পৃথিবীকে আঘাত করে নাই। Earth is indeed an uncertain place in an uncertain universe, but with average luck, it should do us well enough if the world does become inhospitable. যদি inhospitable হয় তাহলে এটা দুষ্টা হবে আমাদের, অর্থাৎ আমাদের মানে কি, কৃত্রিম, ন্যাচারাল ডিজাস্টার না, কৃত্রিম ভাবে। তাইলে এইটার সাথে আমরা ডিসএগ্রি করতেছি, নো হবে এটা আনসার। আবারও মনে করাই দিতে চাই, যদি কোনো কিছুকে ন বলতে হয়, এটা ঠিক কন্ট্রাডিক্টরি একটা ইনফরমেশন থাকতে হয়। কোনো কিছুকে যদি ইয়েস বলতে হয়, ঠিক এক্স্যাক্টলি ওইরকম একটা ইনফরমেশন থাকতে হবে। আর যদি এরকম ন বা ইয়েস কোনো কিছুকে বলতে না পারি, সেটা হবে নট গিভেন। লাস্টের যে লাইনটা, পলিটিশিয়ানস কারেন্টলি ইন পাওয়ার সিম আনলাইকলি টু চেঞ্জ দেয়ার ওয়ে অফ থিঙ্কিং, এই প্যারাগ্রাফ জিতে কিছু পলিটিশিয়ানস নিয়ে কথাবার্তা আছে, কিন্তু এইরকম কোনো কথাবার্তা নাই। সো দিস উইল বি নট গিভেন। আমরা এই ভিডিওতেই নেক্সট সেকশনটা দেখে ফেলবো, যাতে আরেকটা ভিডিও না করতে হয়। লাস্ট একটা কোয়েশ্চেন রয়েছে, এটা হচ্ছে হোয়াট ইজ দ্য রাইটার্স পারপাস। এমসিকিউ কোয়েশ্চেন, দিস ইজ বেসিক্যালি এন এমসিকিউ কোয়েশ্চেন। এমসিকিউ কোয়েশ্চনে অনেকে অনেক বারবার আস্ক করতে থাকে, ভাইয়া এমসিকিউতে ট্রিক্স কি, স্ট্র্যাটেজি কি? এমসিকিউতে জাস্ট একটা সিঙ্গেল স্ট্র্যাটেজি আছে, এলিমিনেশন মেথড। এটা ছাড়া আসলে কোনো আরো অনেকে অনেক স্ট্র্যাটেজি বলতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি এলিমিনেশন মেথড ছাড়া আর কোনো মেথড আসলে আহ, কাজ করে না। ফার্স্টলি যে লাইনটা, টু প্রপোজ আ নিউ থিওরি অ্যাবাউট দ্য কজেস অফ ন্যাচারাল ডিজাস্টার, ন্যাচারাল ডিজাস্টার কেন হয় এটা বলার জন্য কি সে এই প্যাসেজটা লিখছে? না, তো এটা কাটা। টু প্রুভ দ্যাট জেনারেলি হেল্ড বিলিভস অ্যাবাউট দ্য ফিউচার আর অল মিস্টেকেন, এটা নিয়ে কোনো কথা বলছে? মানে ভবিষ্যতের কারেন্ট বিলিভ, ভবিষ্যৎ নিয়ে এগুলো কথাবার্তা কিন্তু এখানে সে বলে নাই। টু প্রেজেন্ট এ রেঞ্জ অফ অপিনিয়ন্স কারেন্টলি হেল্ড বাই সায়েন্টিস্ট, সায়েন্টিস্টদের কথাই তো বলা হয় নাই পুরো পৃথিবী জুড়ে, পুরা প্যাসেজ জুড়ে। যে এক একজন সায়েন্টিস্টের নাম, এক একজনের অপিনিয়ন, এরকম কোনো জিনিসই নেই। লাস্টের যে পয়েন্টটা, তাহলে আমরা তিনটা কাটার পরে আমাদের একটাই বাকি থাকে, টু আর্গিউ দ্য নিড ফর আ জেনারেল চেঞ্জ ইন ব্যাটারমেন্ট অর সামথিং, আমি সেটা দেখতেছি না। তো এই লাস্টের যে প্যারাগ্রাফটা, উই আর ইন উইথ এ চান্স, এই জিনিস লাস্টের এই প্যারাগ্রাফে এই কথাটাই আসলে বলা হয়েছে। এই যে যদি কোনো পুরো মেইন পারপাস অথবা কোনো টাইটেল নিয়ে চিন্তা করতে হয়, আমাদের আসলে প্রথমেই দেখা উচিত কনক্লুশন এবং ইন্ট্রোডাকশন। আমাদের যে কোনো আমরা যদি রাইটিং এ চিন্তা করি, আমরা যখন আইএলটিএস এর রাইটিং এ আনসার দেই, এসে বা রিপোর্ট, সেখানে আমরা কিন্তু ইন্ট্রোডাকশন অথবা এবং কনক্লুশনে থাকে হচ্ছে পুরো বডি পার্টের সামারাইজেশন, আর ইন্ট্রোডাকশনে থাকে হচ্ছে একটা ভূমিকা সেটিং দেওয়া থাকে। এই জন্য আপনি যদি যে কোনো ভালো ফর্মাল রাইটিং যদি পড়েন, তাহলে আপনার ইন্ট্রোডাকশন এবং কনক্লুশনের মধ্যে মোটামুটি বলা যায় পুরো যা আছে, এসে হোক আর্টিকেল হোক, এগুলো সবকিছুর ধারণা পেয়ে যাবেন। তো এখানে জিনিসটা যদি পড়ি, given average luck on a geological and cosmic scale, the glory and disaster will be made and being made by politics. Political system and strategy would predispose us to long-term survival, while others would take us more and more frenetically towards collapse. The broad point is, though, that we need to look at ourselves. কি হইতেছে?
We need to look at ourselves and at the world in general in quite a new light. Our material problems are fundamentally those of biology. We need to think, and we need our politicians to think biologically. ঠিক আছে, অর্থাৎ তাই কি হইতেছে যে নতুন একটা পার্সপেক্টিভ দরকার, নতুন চিন্তা ভাবনা দরকার, জেনারেল একটা চেঞ্জ দরকার। এটার সঙ্গে কিন্তু এই জায়গাটা ম্যাচ খেয়ে যাচ্ছে। এটা ছাড়াও আমরা উপরের তিনটাকে ক্রস আউট করে দিয়েছি, শুধু ডাইরেক্টলি আমরা এটা আনসার বসাই দিতে পারি। এটা হচ্ছে একটা টিক মার্ক। ওকে, আমরা নেক্সট একটা লাস্ট পেসেজে আসছি। এই পেসেজটা ছিল হচ্ছে কসমেটিক্স ইন এনশিয়েন্ট পাস্ট নিয়ে। এখানে কোয়েশ্চেনগুলো আছে হচ্ছে একটু উদ্ভট ধরনের কোয়েশ্চেন। এটা একটা অনলাইন টেস্ট, সো দ্যাট আসলে ক্যামব্রিজের স্ট্যান্ডার্ড টেস্ট না। এরকম কোয়েশ্চেন পরীক্ষাতে থাকবে কিনা সেটা আসলে আমি শিওর না, বাট আসতেও পারে। সো অনলাইন টেস্টগুলো একটু ইউজুয়ালি একটু হার্ডার হয়, একটু উদ্ভট মাঝে মাঝে কোয়েশ্চেন থাকে। তো এখানে কোয়েশ্চেনটা হচ্ছে রাইট ইউর আনসার্স ইন বক্সেস 28 to 34 অন ইউর আনসার শিট। তো এখানে জিনিসটা হচ্ছে প্যারাগ্রাফ ম্যাচিং, এরকম অবশ্যই কোয়েশ্চেন থাকে। তো এই কোয়েশ্চেনটা হচ্ছে প্যারাগ্রাফের সাথে ম্যাচ করা, এবং এটা টেকনিকটা হচ্ছে প্রথম কাজ, আগেও এরকম একটা কিছু করছিলাম, গুনতে হবে, রাইট? আমার এখানে আনসারের জায়গা আছে কয়টা? তিনটা, তিনটা, সাতটার মতো আছে। আমার প্যারাগ্রাফও আছে অ্যাকচুয়ালি সাতটা। ABCDEFG, হ্যাঁ সাতটা আছে। সো সাতটা যদি থাকে, সাতটা সাতটা থাকে, অর্থাৎ প্রত্যেকটার জন্য একটা করে আনসার আছে। আবার যদি লক্ষ্য করি, এখানে যদি ইনস্ট্রাকশনটা দেখা যাচ্ছে না, কিন্তু ইনস্ট্রাকশনটা যদি পড়ি, ইনস্ট্রাকশনে কোথাও বলা নাই যে, এই যে এখানে দেখা আছে, ইনস্ট্রাকশনে কোথাও বলা নাই যে কোনো কিছু রিপিটেশন হবে। এখন এই যে আমি বারবার বলি ইনস্ট্রাকশনটা পড়তে হবে, এই যে গুনতেছি আমি জিনিসটা, কেন গুনতেছি? এই যে বললাম, এখানে এটা আছে সাতটা, প্যারাগ্রাফ আছে সাতটা, অর্থাৎ প্রত্যেকটার জন্য 1 to 1, একটার জন্য একটা আনসার। সো এটা করলে লাভ হয় কি, আমি আগে একটু 2-3 বলতে গেলে 1 মিনিট সময় ব্যয় করলাম, 1 মিনিট সময় ব্যয় করে এই ক্যালকুলেশন গুলো করলে আমার পরে দিয়ে সুবিধা হবে, আমার অনেক সময় পরে বেঁচে যাবে। এরপরে আমি সেটা কোয়েশ্চনটা দেখতেছি, এখানে ট্রু ফলস নট গিভেন আছে। আর শুধুমাত্র এখানে দুই টাইপের কোয়েশ্চেন আছে, একটা হচ্ছে প্যারাগ্রাফ ম্যাচিং, আর হচ্ছে ট্রু ফলস নট গিভেন। তো প্যারাগ্রাফ ম্যাচিং এর ট্রিকটা হচ্ছে, আপনার কোন জিনিসটা সিরিয়ালে আসতেছে, আপনার প্যারাগ্রাফ গুলো সিরিয়ালে আসতেছে, অর্থাৎ ABCDEF এইভাবে আছে প্যারাগ্রাফ গুলো। তো আপনি প্যারাগ্রাফ ওয়াইজ ম্যাচ করবেন, একটা প্যারাগ্রাফ পড়বেন, ওইখানে আপনার মেইন আইডিয়াস কি আছে সেটা আপনি বোঝার চেষ্টা করবেন। প্যারাগ্রাফ পড়ার পরে এইখানের যে টাইটেল বা হেডিং গুলো দেওয়া আছে, এই হেডিং গুলো পড়বেন। প্রথমে প্যারাগ্রাফ পড়বেন, তারপরে হেডিং, নট দি আদার ওয়ে অ্যারাউন্ড। প্রথমে প্যারাগ্রাফ এ পড়বো, অন্য কিছু কিছু নিয়ে আমি চিন্তা করব না, শুধু প্যারাগ্রাফ এটা পড়বো। এ পড়া যখন শেষ হবে, আমি এ নিয়ে আমার কিছু আইডিয়া হয়ে যাবে, তারপরে আমি এই হেডিং গুলো পড়বো, কোনটা বেশি ম্যাচ খায়। যেটা মনে হবে ম্যাচ খাচ্ছে কিন্তু আমার একটু দ্বিধাদ্বন্দ্ব থাকতেছে, দরকার হইলে আমি প্যারাগ্রাফ এটা আবার পড়বো। এই জিনিসটা একটু সময় সাপেক্ষ, কিন্তু প্রথম কয়েকটাতে সময় লাগবে, ABC এগুলোতে সময় লাগবে, কিন্তু যত আপনি সামনের দিকে আগাতে থাকবেন, আপনার আহ, এই হেডিং গুলো একটা একটা করে কমতে থাকবে, কমতে থাকবে। এছাড়াও আপনি হচ্ছে বারবার তো উপর থেকে নিচ পর্যন্ত যে প্রত্যেকটা একটা একবার একবার করে পড়তেছেন, দ্যাট ইজ ওয়াই আপনার মাথায় থেকে যাবে। সো এতে সময় লাগবে, বিতে সময় লাগবে, হ্যাঁ আপনি একটু সময় দিতে হবে, পরের দিকে আপনার সময় বাঁচবে। Since the dawn of civilization, dating from the third millennium BC, mosaics, glass, perfumes, flasks, spices and perfumes were prestigious products known throughout the ancient world and coveted by kings and princes. এখানে
সেগুলো আছে যে এভিডেন্স এক্সিস্টস ইন অ্যাবান্ডেন্স শোয়িং কসমেটিক ইউজ ইন এনশিয়েন্ট টাইমস। এই যে এখানে যদি আমরা দেখি, it is shown by discovery of a great deal of pertinent archaeological material dating from the 3rd millennium BC। যদি বোঝা যাচ্ছে যে এখানে আমরা আরেকবার পড়ি যে 3rd millennium BC mosaics, glass, perfume flasks, এগুলো যেগুলো ছিল। Evidence also appears in Bible and other classical writings, the written and pictorial descriptions as well as archaeological findings। অনেকগুলো এভিডেন্স আছে যেটা বোঝা যাচ্ছে যে অনেক এনশিয়েন্ট সময় থেকে বহু বহু বছর আগ থেকে মানুষজন কসমেটিক্স ইউজ করতো। পারফেক্ট আনসার পাওয়া যায় 31-এর আনসার হচ্ছে এ। তারপরে জিনিসটা বি, ছোট্ট একটা প্যারাগ্রাফ। In antiquity, however, at least in the onset, cosmetics served in religious ceremonies for healing purposes. Cosmetics were also connected with cultic worship and witchcraft. আমরা যদি এই কিওয়ার্ডগুলো সার্চ করি, কাল্টিক ওয়ার্শিপ, উইচক্রাফট, রিলিজিয়াস সেরেমনিজ, তিনটা কিওয়ার্ড আমরা এখানে আনসার পেয়ে যাব। 33 নাম্বারটা খেয়াল করেন, ফ্রম উইচক্রাফট টু বিউটিফিকেশন। অর্থাৎ এই 33 এই যে লাইনটা হয়, ফ্র্যাগরেন্ট অরেঞ্জ, তার মানে কি এই লাইনটার মানে কি? ফ্রম উইচক্রাফট, আগে উইচক্রাফট ছিল, তারপর থেকে বিউটিফিকেশন হয়েছে। এই যে উইচক্রাফট অ্যাপ্লিজ দ্য ভেরিয়াস কজ ফ্র্যাগরেন্ট অয়েন্টমেন্টস ওয়ার অ্যাপ্লাইড টু blah 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 from this in the course of time develop the custom of personal use to enhance beauty the face। সহজ কথায় যদি বলা হয়, পার্সোনাল ইউজ কি করতেছে? বিউটিফিকেশন। আগে কি ইউজ করা হতো? উইচক্রাফট, দেন বিউটিফিকেশন। পারফেক্টলি ম্যাচ হচ্ছে 33-এর সাথে। দ্যাট ইজ দ্য আনসার। একটা জিনিস যদি লক্ষ্য করেন, এখানে একটা লাইন আছে, লাস্টের লাইনটা, টু এনহ্যান্স বিউটি অফ দ্য ফেস এন্ড দ্য বডি অ্যান্ড টু কনসিল ডিফেক্টস। এখানে 28-এ একটা লাইন আছে এরকম, রেসিপিস টু কনসিল ফেশিয়াল ডিফেক্টস কজড বাই এজিং। 28 কেন বি হইল না? কেন? রেসিপিস টু কনসিল ফেশিয়াল ডিফেক্টস, এখানে কিন্তু এরকম একটা লাইন আছে। একটু দেখি এই লাইনটা, কনসিল ডিফেক্টস, এই যে কনসিল ফেশিয়াল ডিফেক্টস, মনে হইতে পারে যেটা কেন হলো, কিন্তু এখানে এক্সপ্লিসিটলি বলা আছে দিস ডিফেক্টস আর কজড বাই এজিং। বয়সের কারণে যে উইঙ্কেলস হয় বা এরকম কিছু হয় সেটার জন্য। আমরা আগের যে আনসারটা পাইছি, উইচক্রাফট অফ বিউটিফিকেশন, দ্যাট উড বি ফার বেটার আনসার ফর প্যারাগ্রাফ বি। আমরা যাবো প্যারাগ্রাফ সি। একটা লাইন এখানে আছে, যে জিনিসটা আমরা আগে মানে পড়ার সময় পেয়ে গেছি, যেটা প্রেশাস কমোডিটিস, যে দেয়ার ভ্যালুস কি ছিল, অ্যান্ড অ্যাট টাইমস ইভেন এক্সিডেড সিলভার অ্যান্ড গোল্ড ইন ভ্যালু, সোনার চেয়েও দামি ছিল। এখানে একটা লাইন আছে, মোর এক্সপেন্সিভ দেন গোল্ড। আর কিছু দেখা লাগবে না, এটা বসাই দিলাম। নেক্সট, প্যারাগ্রাফ ডি। Facial treatment was highly developed and women devoted many hours to it. They used to spread various scented creams on the face and apply makeup in vivid and contrasting colors. An Egyptian papyrus from 6th century BC contains detailed recipes of removing blemishes, wrinkles, and other signs of age. এই যে যদি আমরা লক্ষ্য করি, এই যে blemishes, wrinkles, and other signs of age, আমরা এটা পেয়ে গেছিলাম না? যে ফেশিয়াল ডিফেক্টস, যে ব্লেমিশেস, উইঙ্কেলস এন্ড আদার সাইন্স অফ এজ, এগুলো হচ্ছে ফেশিয়াল ডিফেক্ট। আর এই যে রিমুভ করার জন্য কি করা হয়, যে যে কেন হইতেছে? কজড বাই এজিং। সো এই জন্য এটার আনসারটা ডি। ই নাম্বারটা আমরা যদি খেয়াল করি, ই নাম্বারটা হচ্ছে women in the ancient past commonly put colors around their eyes। এটার শুধু বিউটিফিকেশন না, বিসাইড বিউটিফিকেশন এটার মেডিসিনাল একটা কাজ ছিল। কভারিং দ্য সেন্সিটিভ স্কিন অফ দ্য লিডস উইথ কালার্ড অয়েন্টমেন্টস, কি করতো? চোখের ড্রাইনেস এবং আই ডিজিজেস প্রিভেন্ট করতো। এবং এটা কি করতো? রিপেল দ্য লিটল ফ্লাইজ দ্যাট ট্রান্সমিটেড আই ইনফ্ল্যামেশনস। এরকম একটা কথা এখানে বলা আছে।
32 নাম্বারটা যদি খেয়াল করি, এই যে এভিডেন্স এক্সিস্ট ইন অ্যাবান্ডেন্স শোয়িং কসমেটিক্স ইউজ, না সরি, এই যে 32 নাম্বার, প্রোটেক্টিং আই ফ্রম ফ্লাই ট্রান্সমিটেড ডিজিজ। এখানে কি ইজিপশিয়ানস, এই যে এইখানে বলা আছে যে ছোট ছোট যে মাছি বা পোকা যেগুলো বসে, এগুলো হচ্ছে এটা ডিজিজ ইয়ে করতো, আই ইনফ্লামেশন, এটা থেকে প্রোটেক্ট করতো। F নাম্বার, আমাদের বাকি আছে বোধহয় আর দুইটা না তিনটা, যাই হোক। F নাম্বার যেটা আছে, গ্রেট ইম্পর্টেন্স ওয়াজ অ্যাটাচড টু দ্য কেয়ার অফ হেয়ার ইন এনশিয়েন্ট টাইমস। হেয়ার নিয়ে কথাবার্তা কিন্তু একটা জায়গাতেই বলা আছে, 30 নাম্বারে। ঠিক আছে, সো আমরা জাস্ট একটু পরেই আনসারটা দিয়ে দিতে পারতাম। তারপরেও যে লং হেয়ার অফ গার্লস হ্যাড স্পেশাল মিনিংস ইন ম্যারেজ। সো এক্স্যাক্টলি ওই লাইনটা পাওয়া গেছে এই যে এই জায়গাটাতে, যে braiding and binding in bun. In ancient Israel, brides would wear their hair long on the wedding day as a sign of their virginity. ওরা যে স্পেশাল মিনিংটা, লং হেয়ার অফ গার্লস, স্পেশাল মিনিংটা হচ্ছে ভার্জিনিটি। দরকার ছিল না, বাট এক্সাক্ট মিনিং পাইছি, একদম শিওর। 30-এর আনসার এফ। লাস্ট জি। আর কোনো কিছু তো বাকি নাই আমাদের কাছে, তাই না? একটাই বাকি আছে, জি। তো জি আনসারটা হবে এই যে এখানে আছে, পারফিউমস ওয়ার প্রেজেন্টেড টু কনকোয়ার্স ইন বার। যেহেতু একটাই বাকি আছে, একটু বসায় দেওয়া যায়। আর যদি চান তাহলে এটা একটু পড়ে দেখতে পারেন, পড়ে দেখলে মাথাটা পাওয়া যাবে। এখন আমরা আসলে ট্রু ফলস নট গিভেন। ট্রু ফলস নট গিভেনে প্রথমটাই আমি একটু ভুল করছিলাম। আমি বলছিলাম যে আমি এখানটা এটা সলভ করার সময় আমি 3টা মিস্টেক করছি। 2টা মিস্টেক আমি এর আগের প্যাসেজটাতে করে আসছি। এখানে মিস্টেকটা হচ্ছে এখানে, the written records for cosmetics and perfumes dates back to the 3rd millennium BC. আর এখানে একটা লাইন আছে যে it is shown by discovery of a great deal of pertinent archaeological material dating from 3rd millennium BC. ঠিক আছে, since cosmetics and perfume are still in wide use today, it is interesting to compare attitudes, customs, and beliefs related to them in ancient times to those of our own day and age. Cosmetics and perfumes have been popular since the dawn of civilization. It is shown by discovery of great deal of pertinent archaeological material dating from the 3rd millennium BC. পার্টিনেন্ট আর্কিওলজিক্যাল ম্যাটেরিয়াল, এটাকে আমি ধরে নিছিলাম যে এটা হচ্ছে আমার রিটেন যে রেকর্ড, আর এটা একই কথা। কিন্তু এই যে এভিডেন্স অফ অ্যাপিয়ার্স ইন বাইবেল এন্ড আদার ক্লাসিক্যাল রাইটিংস, এগুলা এগুলাকে যারা রিটেন ধরে নিছে, ওইটাকে ধরে নিছে যে এগুলা আর্কিওলজিক্যাল ম্যাটেরিয়াল বা এটা রিটেন রেকর্ড না। এই জন্য তারা এটাকে দিছে যে নট গিভেন। এটাকে কিন্তু নো দেয় নাই, নো দেওয়া যাবে না, বিকজ এরকম একটা কথাবার্তা আছে। এটা বলছে যে নো, নট গিভেন, সরি, দিস ইজ নট গিভেন বিকজ এক্স্যাক্টলি রিটেন রেকর্ড পায় পায় নাই। আর আমি এটা দেখে আসলে এটাকে ট্রু দিছিলাম। এটা খুবই কনফিউজিং ছিল, ইউনো, অনলাইন টেস্ট একটু কনফিউজিং হয়। সো দিস ইজ মাই লাস্ট মিস্টেক, এরপরে আর কোনো মিস্টেক হয়নি। Let's move on. Since perfumes and spices were luxury products, their use was exclusive to the noble and wealthy. This is not given প্রথমে মনে হয়েছিল আমার কাছে, কিন্তু পরে হচ্ছে মনে হয়েছে ট্রু। এটাও মারাত্মক লেভেলের কনফিউজিং। মারাত্মক লেভেলের কনফিউজিং কেন? একই প্যারাগ্রাফে সে দুইটা জায়গাতে
এখানে বলছে যে therefore they were luxury products used mainly in the temples and in the homes of the noble and wealthy. এই যে however within time the use of cosmetics became the custom of that period. এখানে মানে মহা কনফিউজিং একটা ব্যাপার, কিন্তু আমি আসলে ধরে নিছি এই লাইনটার উপর ভরসা করে যে এটা যেহেতু এনশিয়েন্ট টাইম নিয়ে কথা বলতেছে, সো এই লাইনটার উপর ভরসা করে আমি এটাকে ট্রু দিয়ে আসছি যে শুধুমাত্র নোবেল এবং ওয়েলদিরা করতো। তো এই যে হাউএভার এই লাইনটা ধরে নিছি যে এটা হচ্ছে উইথিন টাইম মানে আরো পরে। In the far ancient Far East, fish fats were used as a cream by women from poor households. এই যে এই জায়গাটায় বলা আছে ফর দোজ অফ লিমিটেড মিনস। এই যে এনশিয়েন্ট ফার ইস্টে কি হইতো, প্রথমে বোঝাটা হচ্ছে মানুষজন কি করতো, অয়েলস এবং অ্যারোমেটিক স্যান্ডস ইউজ করতো। কিন্তু এই যে বাট ফর দোজ অফ লিমিটেড মিনস মানে কি, লিমিটেড মিনস মানে কি, যারা একটু গরিব, যাদের একটু সামর্থ্য একটু কম, তারা কি করতো, তারা সেন্টেড অ্যানিমাল অ্যান্ড ফিশ ফ্যাটস ওয়ার কমনলি ইউজ। এই জিনিসটা হচ্ছে ট্রু ফ্রম পুয়ার হাউস হোল্ড অ্যান্ড দোজ অফ লিমিটেড মিনস, সিনোনিম গুলো ধরতে হবে। The teachings in the Bible were repeatedly against the use of coal for painting the eyes. এই যে এখানে বাইবেলের কয়েকটা ভার্স আছে। The use of coal in, for painting the eyes is mentioned 3 times in the Bible, always with disapproval by the sages. Always with disapproval মানে কি, তারা রিপিটেডলি এগেনস্ট। আমি প্রথমে মনে করছিলাম নট গিভেন, তুমি শুধু দেওয়া না থাকলে নট গিভেন হয়, but as you see this is mentioned 3 times, always with approval, disapproval by the sages. Then I changed my answer to true, বিকজ একদমই ডিসঅ্যাপ্রুভাল যে বলা আছে তার মানে কি রিপিটেডলি এগেইনস্ট। এখন খেয়াল করেন রিপিটেডলি কথাটা কিন্তু খেয়াল করতে হবে, ইট ইজ মেনশন 3 টাইমস। 3 টাইমস মানে কি, এটা বারবার রিপিট হচ্ছে না, এই জিনিস নয়, এটার এক্স্যাক্টলি ম্যাচ হচ্ছে। 39, লং হেয়ার অ্যাজ a symbol of beauty was worn solely by women of ancient cultures. আচ্ছা, এই যে এখানে কথাবার্তা আছে, কি বলেছে, শুধু মেয়েরাই লম্বা চুল রাখতো, শুধু মেয়েরাই, তাই না? লং হেয়ার ইজ a symbol of beauty was worn solely by women. Solely by women কি ছিল? না। Great importance was attached to the care of hair in ancient times. Long hair was always considered a symbol of beauty, and kings, nobles, and dignitaries grew their hair long. কিং মানে কি? কিং মানে তো কুইন না, মানে কিং তো আর মহিলা কেউ যদি হয়, রাজা কে বলা হয় রানী। কিং মানে পুরুষ। কিং যদি চুলকে লম্বা করে তার মানে হচ্ছে মানে পুরুষরাও করতো। That is why this answer is false. Okay. এখন লাস্টের কোয়েশ্চেনটা হচ্ছে ইজিপশিয়ান কুইন হাতশেপুত, ধরে নিতে প্রথমে ধরে নিছি আমি নট গিভেন। কেন ধরে নিছি, আই ডোন্ট নো ইফ ইউ নো অ্যাবাউট দিস, বাট একটা হিসাব আছে, যদি আপনার ট্রু ফলস ব্যালেন্স থাকে, আপনি যদি লক্ষ্য করে দেখেন এই টেস্টের মধ্যে ট্রু ফলসটা ব্যালেন্সড নাই, বিকজ ইটস এন অনলাইন টেস্ট। অ্যাকচুয়াল পরীক্ষাতে ট্রু ফলস ধরেন আপনার ট্রু থাকবে 2টা, ফলস থাকবে 2টা, নট গিভেন থাকবে 2টা, মানে মোটামুটি একটা ব্যালেন্স আকারে থাকবে। বাট অ্যাজ দিস ইজ অ্যান অনলাইন টেস্ট, এটা আসলে ওই রকম ব্যালেন্স না। এখানের মধ্যে এটার আনসারও আছে, দ্য ইজিপশিয়ান কুইন হাতশেপুত sent a royal expedition to the land of Punt in order to bring back myrrh seedlings to plant in her temple. ঠিক আছে, এখানে কি বলছে, bring back myrrh seedlings,
টু প্ল্যান্ট ইন হার টেম্পল, তাই না? এখানে কি বলছে? সেন্ট এ রয়্যাল এক্সপিডিশন টু পান্ট, একই কথা বলতেছে, বাট উদ্দেশ্যটা কি? এস্টাবলিশ এ ট্রেড রুট ফর মির। উদ্দেশ্য, দুইটার লাইনটা কিন্তু দুটোই একদমই সিমিলার, বাট উদ্দেশ্য ডিফারেন্ট। এখানে একটা জায়গাতে উদ্দেশ্য হচ্ছে আহ ইয়া করার জন্য, উদ্দেশ্যটা হচ্ছে কিসের জন্য? ইন অর্ডার টু ব্রিং ব্যাক মির সিডলিংস টু প্ল্যান্ট ইন হার টেম্পল। ঠিক আছে, যেহেতু উদ্দেশ্যটা একদম ক্লিয়ারলি ডিফারেন্ট, মির সিডলিংস টু প্ল্যান্ট ইন হার টেম্পল, আর একটা হচ্ছে এস্টাবলিশ এ ট্রেড রুট, এই জন্য এই দুইটা কথা কন্ট্রাডিক্টরি। দুইটা কথা যদি সরাসরি ভাবে কন্ট্রাডিক্টরি থাকে, তখন আমরা এটাকে ফলস বলতে পারি। এই সেন্সে আমরা এটাকে ফলস সিলেক্ট করছি। খুবই কনফিউজিং একটা কোয়েশ্চেন, বাট অ্যাকচুয়ালি এটা তারাও এগ্রি করে আমার সাথে যে এটা ফলস। অ্যান্ড থ্রু দিস কোয়েশ্চেন 40, এই কোয়েশ্চনটা শেষ। অনলাইন টেস্ট আর গুড যদি মনে করেন আপনার সব টেস্ট হয়ে গেছে, দেওয়া হয়ে গেছে, আর এরপর এখন টেস্ট দেওয়ার মতো কিছু পাচ্ছেন না, তখন আসলে অনলাইন টেস্ট দিলে ঠিক আছে। বাট অনলাইন টেস্টগুলো আসলে অনেক কনফিউজিং হয়। যদি আপনার কাছে ক্যামব্রিজ এখনো শেষ হয় নাই, 10 থেকে 18 সলভ করেন নাই, তাইলে আসলে অনলাইন টেস্টে যাওয়ার দরকার নেই। অনলাইন টেস্ট হচ্ছে তাদের জন্য ভালো যারা অ্যাকচুয়ালি কম্পিউটার বেসড পরীক্ষা দেওয়ার চিন্তা করতেছেন, কম্পিউটার বেসড পরীক্ষা দিবেন, তার জন্য আসলে অনলাইন টেস্টটা খুবই উপকারী হবে। ধন্যবাদ।